স্টুডেন্টস, আমরা ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায়, এটা তোমাদের আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার। ঠিক আছে, এইটার আজকে পার্ট 1টা পড়াবো। দেখো, ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার। ঠান্ডা কথাটা তো বুঝতে পারছো, কোল্ড ওয়ার মানে যুদ্ধের মধ্যে পরিস্থিতি, কিন্তু যুদ্ধ কিন্তু সেইভাবে নয়। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কবে? 1939 শুরু হয় আর 1945 শেষ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো শক্তি হয়েছিল, একটা হচ্ছে মিত্র শক্তি, একটা হচ্ছে অক্ষ শক্তি। মিত্র শক্তির মধ্যে কারা ছিল? দেখো, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা ছিল কি মিত্র শক্তির মধ্যে। এবার খেয়াল করো, এই যে মিত্র শক্তি, মজার ব্যাপার হলো এই যে মিত্র শক্তি জোটের মধ্যে দেখো, সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র, অন্যদিকে অন্য রাষ্ট্রগুলো কি বৃহৎ পুঁজিবাদী রাষ্ট্র। দেখো, সমাজতান্ত্রিক রাষ্ট্রকে পুঁজিবাদী রাষ্ট্ররা কখনোই সহ্য করতে পারবে না। তাদের মধ্যে পরস্পর একটা কি থাকবে, একটা সন্দেহ, অবিশ্বাস, একটা বিদ্বেষ কিন্তু বরাবরই ছিল। আর একটা হচ্ছে অক্ষ শক্তি। অক্ষ শক্তির মধ্যে কারা ছিল? জার্মানি, ইটালি, স্পেন ও জাপান। এটা তো দুটো দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি, একটা অক্ষ শক্তি। অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি, ইটালি, স্পেন ও জাপান। আর মিত্র শক্তি নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয়। দেখো, মিত্র শক্তির মধ্যে ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। যেটা বলছিলাম যে সমাজতন্ত্র, দেখো গ্রেট ব্রিটেন আর ফ্রান্স, এরা কিন্তু যুদ্ধে অংশ নিয়ে এদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। যুদ্ধ বিধ্বস্ত হওয়ার ফলে এরা তো যুদ্ধে প্রথম থেকে যুদ্ধ করে যাচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তো যুদ্ধ করে নামে, শেষের দিকে নামে, কিন্তু এরা তো প্রথম থেকে যুদ্ধ করে যাচ্ছিল। তাহলে এরা যুদ্ধ বিধ্বস্ত, ব্রিটেন আর ফ্রান্স কার্যত শক্তিহীন হয়ে পড়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র এই যে আণবিক শক্তিধর হওয়ার ফলে, এই যে জাপানের পরমাণু বোমা, হিরোশিমা বোমা, নাগাসাকিতে, যেটা কিন্তু ওরা সোভিয়েত ইউনিয়নকে না জানিয়ে এটা করেছিল। তো এই যে ওদের অধ্যত্ব, এই যে ওরা যে চেয়েছিল কি, ওরা চেয়েছিল যে সমস্ত পৃথিবীতে মার্কিন একাধিপত্য স্থাপন করব, এবং এই মার্কিন একাধিপত্য স্থাপনের মূল সমস্যা ওরা ভেবেছিল যে সোভিয়েত ইউনিয়ন। তাহলে সোভিয়েত ইউনিয়নের পতন, এই যে ওদের কাছে একাউন্ট ভাবে চেয়েছিল, কারণ মার্কিন রাষ্ট্র কি হচ্ছে, বিশ্ব রাজনীতিতে ওরা ভাবছিল আমরা নিয়ন্ত্রণকে ভূমিকা নেব। কিন্তু এই মার্কিন একাধিপত্য বিস্তারের প্রয়াসকে ব্যর্থ করে দিচ্ছিল কে? সোভিয়েত ইউনিয়ন। এর ফলে বিশ্ব পর্যন্ত দুটো মানে যুদ্ধের তীরপন্থে এসে উপনীত হয়। কারণ কি, সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধ অবস্থা। এই মানে একটা, এবার যুদ্ধ বাঁধলে তো সেই, এখন তো যুদ্ধ বাঁধলে নর্মাল যুদ্ধ থাকবে না, এসব বৃহৎ শক্তিধর দেশের আবার বিশ্বযুদ্ধ হয়ে যাবে আর কি। মানে যুদ্ধের তীর প্রান্তে এসে পৌঁছে আছে। এই অবস্থাকে বলা হয় ঠান্ডা লড়াই। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ঠান্ডা লড়াই। এবার দেখো, ঠান্ডা লড়াইয়ের অর্থ কি? ঠান্ডা লড়াই প্রত্যক্ষ যুদ্ধ নয়, বলছি যুদ্ধ ভাব আর কি। তাহলে যুদ্ধের উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। কিছুদিন আগে আমাদের সাথে চীনের একটা হয়েছিল, কিন্তু প্রায় ঠান্ডা লড়াই। দেখো, হ্যাঁ, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, যুদ্ধ। আর পাকিস্তানের সাথে তো আমাদের সেই ঠান্ডা লড়াই চলছে। ঠান্ডা লড়াই কেন, মাঝে মাঝে তো কার্গিল যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন লড়াই হয়েই যাচ্ছে। 71 সালে একবার যুদ্ধ হয়ে গেল, এরকম তো লড়াই হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এখানে আমাদের সেই আলোচনার বিষয় না। এখানে আলোচনার বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্ব, যে লড়াই ভাব, একে হচ্ছে ঠান্ডা লড়াই। তাই কেউ ঠান্ডা লড়াইকে যুদ্ধহীন যুদ্ধ বলে চিহ্নিত করার পক্ষপাতী। কেউ বলছেন কি, ঠান্ডা লড়াইকে যুদ্ধহীন যুদ্ধ। ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধের একটি প্রয়োজনীয় স্তর বলে মনে করেন না। হ্যাঁ, তিনি এটিকে যুদ্ধের একটি কৌশল বলে চিহ্নিত করেন। আবার বার্নেট এর মতে ঠান্ডা লড়াই হলো গরম শান্তি। আমাদের প্রশ্ন আসে যে ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছিলেন? শুনেছিলেন বার্নেট। আবার অনেকে ঠান্ডা লড়াইকে মতাদর্শগত যুদ্ধ বলে চিহ্নিত করেছে, কারণ দুটো মতাদর্শ, একটা হচ্ছে পশ্চিমী গণতান্ত্রিক দেশ, তাদের একরকম মতাদর্শ, আর সমাজের দেশের একরকম মতাদর্শগত লড়াই। কিন্তু আমাদের তো ঠান্ডা লড়াইটা সংজ্ঞা দিতে হবে। সেই সংজ্ঞাটা কি বলা যেতে পারে? ঠান্ডা লড়াই বলতে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত জোটের রাজনৈতিক, অর্থনৈতিক ও মতাদর্শগত প্রতিযোগিতার এক সুতীব্র অবস্থা কে বোঝালেও তাদের প্রত্যক্ষ সশস্ত্র সংঘর্ষ অর্থাৎ যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখে। এটাকে আবার শোনো, ঠান্ডা লড়াইকে বলতে আমরা কি বুঝতে পারি, সংজ্ঞা দিতে পারি? ঠান্ডা লড়াই বলতে পশ্চিমী শক্তিগুলির সঙ্গে সোভিয়েত জোটের রাজনৈতিক, অর্থনৈতিক ও মতাদর্শগত প্রতিযোগিতার এক সুতীব্র অবস্থাকে বোঝালো তাদের প্রত্যক্ষ সংঘর্ষ অর্থাৎ যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখে। মানে যুদ্ধ ভাব, কিন্তু যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখবে আর কি। এটা হচ্ছে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই কথা উৎপত্তি ঠিক কখন যে কে চালু করেছে এটা কিন্তু সুস্পষ্ট বলা কঠিন। তবে মনে করা হয় যে ওয়াল্টার লিপম্যান প্রথম এই কথাটি প্রয়োগ করেছেন। আমাদের প্রশ্ন আসবে, আমাদের লিখতে হবে ওয়াল্টার লিপম্যান এই কথাটি, ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন। আবার দেখো, উইলিয়াম সাফায়ার, প্রখ্যাত মার্কিন কূটনীতিবিদ, এর মতে, উইলিয়াম সাফারের মতে প্রখ্যাত মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচের ভাষণ লেখক সোপ একটি ভাষণের খসড়ায় মার্কিন সোভিয়েত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে 1946 সালে ঠান্ডা লড়াই কথাটি লিখেছিলেন।
কিন্তু কথাটি অত্যন্ত কঠোর বলে মনে হয় বারুদ সেই সময় তার প্রয়োগ না করলেও 1947 সালের 13ই এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় প্রদত্ত ভাষণে তিনি বলেছিলেন, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। ঠিক আছে, একদম ডাইরেক্ট বলে দিল আমরা প্রতারিত চাই না, যে এই যে যুদ্ধ ভাব এটা আমরা গোপন রাখার কিছু নেই, একদম আমরা বলে দিলাম আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। আবার মার্কিন সিনেট কর্তৃক নিযুক্ত তদন্ত কমিটির সামনে সাক্ষ্যদানের সময় 1948 সালের 24 অক্টোবর বারুদ ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেছিলেন। নিজের দাবি সুপ্রতিষ্ঠা করার জন্য সোপ 1950 সালের 10ই মে একটি পত্রের মাধ্যমে লিপম্যানকে জানান যে 1939 থেকে 1940 সালের মধ্যে ঠান্ডা লড়াই এর ধারণাটি নিয়ে তিনি প্রথম ভাবনা চিন্তা শুরু করেন। ওই সময় সমগ্র আমেরিকায় যুদ্ধবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছিল, তাই তিনি গরম লড়াইয়ের বিপরীত ধারণা হিসেবে ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেন। আবার দেখো 1947 থেকে ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত থাকে। কবে থেকে? 1947 থেকে। বিস্ময়ের ব্যাপার হলো 1955 সালের 18 জুলাই জেনেভা সম্মেলনে উদ্বোধনী ভাষণে সোভিয়েত ইউনিয়নের তদানীন্তন উপ-প্রধানমন্ত্রী নিকোলাই বুলগানিন ও মার্কিন, ব্রিটিশ ও ফরাসি প্রতিনিধিদের সামনে ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 সালের 5ই মার্চ ওয়েস্টমিনিস্টার কলেজে প্রদত্ত ফুলটন বক্তৃতা সরাসরি ঠান্ডা লড়াই কথাটি প্রয়োগ না করলেও সেই ব্যাপারে তার ইঙ্গিত ছিল অত্যন্ত স্পষ্ট। এবার দেখো ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতটা কি ছিল, ঠান্ডা লড়াইটা হলো এর প্রেক্ষিত কি ছিল। দেখো 1917 সালে রাশিয়ায় বলশেভিক পার্টির নেতৃত্বে অক্টোবরে কি হয়, সমাজতান্ত্রিক বিপ্লব সাফল্যমণ্ডিত হয় এবং কি হয়, বিশ্বের একটা নবজাতক একটা নতুন রাষ্ট্র হয়। নবজাতক রাষ্ট্রের নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ওই বছরে মার্কিন যুক্তরাষ্ট্র 1823 সাল থেকে তার অনুচ্ছেদ যে মন্ডনীতি সে থেকে দূরে সরে আসে, মন্ডনীতি থেকে দূরে সরে আসে, পরিণত করে যুদ্ধে যোগদান করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, চাপা উত্তেজনা প্রভৃতি চলতে থাকলেও তখন কেউ আনুষ্ঠানিকভাবে সেই অবস্থাকে ঠান্ডা লড়াই বলে ঘোষণা করেননি। কিন্তু কার্যত ওই সময় থেকে ঠান্ডা লড়াই যে শুরু হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর কি। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1917 সালের 2 এপ্রিল মার্কিন কংগ্রেসের সামনে ঘোষণা করেছিলেন, রাজনৈতিক স্বাধীনতার পরীক্ষিত ভিত্তির ওপর শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন অন্যতম শীর্ষস্থানীয় নেতা লিওন ট্রটস্কি সোভিয়েতগুলির কংগ্রেস বলেছিলেন, হয় রাশিয়ার বিপ্লবকে ইউরোপ একটি বৈপ্লবিক আন্দোলন গড়ে তুলতে হবে, হয় রাশিয়া কি হবে, হয় রাশিয়ার বিপ্লবকে ইউরোপ নষ্ট করে দেবে আর কি, এই জন্য একটা বৈপ্লবিক আন্দোলন গড়ে দেবে, তা নাহলে ইউরোপ ও শক্তিগুলি রুশ বিপ্লবকে ধ্বংস করে দেবে। তার বক্তব্য যে কতক্ষণ সঠিক ছিল তার প্রমাণ পাওয়া যায় 1918 সালে বিশ্বের সদ্যজাত প্রথম সমস্ত রাষ্ট্রকে আতুরঘরে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিম রাষ্ট্রগুলি কি হয়েছিল, সশস্ত্র সৈন্যবাহিনী পাঠিয়েছিল। কিন্তু তখনও কিন্তু রাশিয়া এই যে সোভিয়েত ইউনিয়ন সেই বিরুদ্ধে প্রত্যক্ষভাবে লড়াই করে এবং তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। এরপর থেকে বিশ্ব রাজনীতির বিষয়ে সোভিয়েত ইউনিয়ন বিশেষ উৎসাহ দেখানোর পরিবর্তে লৌহ যবনিকার অঞ্চল থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিজেকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করা আত্মনিকাল। আর লৌহ যবনিক অঞ্চল মানে আমরা বাইরে থেকে কিছু না, আমরা একদম প্রথমে আগে নিজে শক্তিশালী হওয়া, এটা হচ্ছে লৌহ যবনিকার অঞ্চলে। 1933 সালে জার্মানি নাৎসি দলের উপর নেতা হিটলার রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করার পর তীব্র কমিউনিস্ট বিরোধী মানসিকতা দ্বারা পরিচালিত হয়ে 1936 সালে ইটালি ও জাপানের সঙ্গে কমিন্টার্ন অর্থাৎ কমিউনিস্ট আন্তর্জাতিক নামে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত একটি বিশ্ব সংস্থা। কমিন্টার্ন কি? কমিন্টার্ন হলো কমিউনিস্ট আন্তর্জাতিক নামে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত একটি বিশ্ব সংগঠন নয়, তার বিরোধী চুক্তি স্বাক্ষর করল কে? হিটলার। মাধ্যমে একটি বৈধ আগ্রাসী সামরিক জোট গঠন করেছিলেন। সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার কাজে ওই জোটকে ব্যাপক করার উদ্দেশ্যে বিশ্বের বিরোধ পুঁজিবাদী দেশগুলি একটি পরিকল্পনা গ্রহণ করেছিল। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে সম্পাদিত ছিল মিউনিক চুক্তি। 1938 সালের 29 সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইটালি ওই চুক্তিতে স্বাক্ষর করেছে। দেখো প্রথমে এই যে জার্মানি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, এগুলো এই যে 1938 সালে জার্মানির সঙ্গে এটা স্বাক্ষর করে জার্মানিকে কি কিন্তু জার্মানিকে এগিয়ে দিয়ে কি করতে চাইছিল ওরা? সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার কাজে নিয়োগ করা ছিল এবং সেই জার্মানি আবার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ আর কি। এই চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সীমান্তবর্তী অঞ্চলে জার্মানিকে কার্যত উপঢৌকন হিসেবে প্রদান করা হয়েছিল। মিউনিক চুক্তি সম্পাদনের পুরস্কার হিসেবে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সকে আক্রমণ করবে না বলে জার্মানি প্রতিশ্রুতি দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন সাম্রাজ্যবাদী ও সোভিয়েত ইউনিয়ন বিরোধী নীতি কেবল ফ্যাসিবাদী জার্মানিকেই নয়, সেই সঙ্গে সমরবাদী জাপানকেও স্বাধীনভাবে কাজ করার স্বীকৃতি দিয়ে কার্যত সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করার জন্য অনুপ্রাণিত। যে জাপানকে
জার্মানিকে, এই যে এদের তো মানে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করা, সোভিয়েত ধ্বংস করা আর কি। এমত অবস্থায় 1939 সালে 17 এপ্রিল সোভিয়েত ইউনিয়ন ফ্যাসিবাদী আগ্রাসনের প্রতিরোধের উদ্দেশ্যে সোভিয়েত ইঙ্গো ফরাসি সহযোগিতা গড়ে তোলার জন্য একটি পরিকল্পনা পেশ করে। আগস্ট মাসের মাঝামাঝি সময় তিনটি দেশের সামরিক প্রতিনিধিরা মস্কোয় সমবেত পূর্বোক্ত পরিকল্পনা আলাপ আলোচনায় লিপ্ত হয়, কিন্তু এই সময় ব্রিটিশ ও ফরাসি সরকার গোপনে হিটলারকে অনাক্রমণ চুক্তি সম্পাদন করার এবং সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়। সোভিয়েত ইউনিয়ন বিশ্বের মধ্যে ভাগ করে নেব। এবার ব্রিটিশ ও ফরাসি সরকারের তীব্র সোভিয়েত মনোভাব হিটলারকে তোষণ করার নীতি গ্রহণের জন্য মস্কো আলোচনা কার্যত ব্যর্থতায় পর্যবস্ত হয়। এমত অবস্থায় সম্পূর্ণ রাজনৈতিক কৌশল অবলম্বন করে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান স্তালিন হিটলারের সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করতে বাধ্য হয়। এর ফলে ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি পুঁজিবাদী রাষ্ট্রের সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী জার্মানির লোলুপ দৃষ্টি পড়ে পোল্যান্ডের উপরে। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামা বেঁচে ওঠে। এবার দেখো ঠান্ডা লড়াই যে বলো, ঠান্ডার উৎপত্তি কারণ কি? দেখো উৎপত্তির কারণটার জন্য বেশ কয়েকটা মত আছে, মোটামুটি তিনটি ভাগে। একটা হচ্ছে সাবেকি গোড়া মতবাদ, একটা হচ্ছে সংশোধনবাদী তাদের একটা অভিমত। দেখো এই যে সাবেকি গোড়া অভিমত আর এদের দুটো দলেই নেই, এবং তৃতীয় একটা অভিমত আছে। সাবেকি গোড়া অভিমত তারা কি বলছে? তারা মূলত সাবেকি গোড়া অভিমত মার্কিন পণ্ডিতরা এই অভিমত দিয়েছে। তো সাবেকি গোড়া অভিমতের মধ্যে মার্কিন যারা পণ্ডিত তারাই দিয়েছিল। তাদের মতে কমিউনিস্ট অগ্রাসনের বিরুদ্ধে ঠান্ডা লড়াই ছিল স্বাধীন মানুষের একটি সাহসী ও প্রয়োজনীয় জবাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তিবর্গের মধ্যে পারস্পরিক সহযোগিতার যে সম্পর্ক গড়ে উঠেছিল, যুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন, বিশেষত ওই দেশের প্রধানমন্ত্রী স্টালিনের কার্যকলাপের ফলে তা ভেঙে যায়। এর ফলে সৃষ্ট পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ, ঘৃণা এমনকি চূড়ান্ত উত্তেজনায় শেষ পর্যন্ত ঠান্ডা লড়াইয়ের জন্ম দেয়। এরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বলবে, কারণ এরা সব কি মার্কিন বুদ্ধিজীবী, মার্কিন মদতপুষ্ট লোক, তারা এটা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বলছে। ঠান্ডা লড়াই সাবেকি মতের প্রবক্তারা স্টালিনের বিরুদ্ধে মূলত অনেকগুলো অভিযোগ করে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে স্টালিন ছিলেন পাশ্চাত্য গণতন্ত্র বিরোধী এবং কমিউনিস্ট মতবাদের কট্টর প্রবক্তা ও প্রচারক, একটা মত তার বিরুদ্ধে। তাই তিনি পুঁজিবাদী গণতন্ত্র সাময়িকভাবে পুঁজিবাদকে ধ্বংস করার জন্য সর্বতভাবে আত্মনিয়োগ করেছিলেন, এবং সেই জন্য তারা পুঁজিবাদের বাঁচানোর জন্য সোভিয়েতকে ধ্বংস করার চেষ্টা করছে। এবার 1945 সালে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনের প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগে স্টালিনের বিরুদ্ধে আনিত হয়েছে, যে ওই ইয়াল্টা সম্মেলনের প্রতিশ্রুতি যে ছিল সেটাও ভঙ্গ করেছে আর কি। 3. পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার উদ্দেশ্যে স্টালিন কমিনফর্ম কি, যে তোমাদের একটা প্রশ্ন আসবে, কমিনফর্ম গঠন করেছেন। কমিনফর্ম হচ্ছে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। চেকোস্লোভাকিয়ার সোভিয়েত অনুগত সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাঁরই নেপথ্যে ভূমিকায় কুদেতা মাধ্যমে অর্থাৎ বলপূর্বক আকস্মিকভাবে সরকার পরিবর্তন করেছিল। আর হচ্ছে সামরিক কার্যকলাপ অনুসরণ করার মাধ্যমে ফ্রান্স ও ইতালির ক্ষমতাসীন সরকারগুলিকে উৎখাত করার জন্য স্টালিন ওই দুটি দেশের কমিউনিস্টদের প্ররোচিত করেছিলেন। মার্কিন সরকারি ও বেসরকারি বিশ্লেষকদের মতে স্টালিন তথা সোভিয়েত ইউনিয়নের ওইসব অগণতান্ত্রিক ও মার্কিন বিরোধী কার্যকলাপ সমগ্র ইউরোপকে নিজেদের কর্তৃত্বাধীনে আনয়ন করার প্রচেষ্টা এবং বিশ্বব্যাপী কমিউনিস্ট মতাদর্শ প্রতিষ্ঠার উদগ্র বাসনায় ঠান্ডা লড়াইয়ের হওয়ার প্রকৃত কারণ। তার এরা এই যে সাবেকি মতবাদ, গোড়া মত, এরা বলছে যে সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল সারা ইউরোপে একটা কি করবে, ইউরোপে একদম সোভিয়েত মানে কমিউনিস্টদের মতাদর্শ প্রতিষ্ঠা করবে, কমিউনিস্ট সরকার গঠন করবে। এই যে কমিউনিস্ট মতাদর্শ, এইটাই ছিল ঠান্ডা লড়াইয়ের মূল কারণ। আবার সংশোধনী মতবাদ তারা কিন্তু এর কারণকে মনে করছে না। তারা কি বলছে, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির প্রধান কারণ তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তীব্র সোভিয়েত বিরোধী মনোভাব ও কার্যকলাপ। এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার তীব্র সোভিয়েত বিরোধী মনোভাব, এটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের মূল কারণ। এটা তারা বলছে সংশোধনবাদী অভিমত যারা দিচ্ছে। যেমন তারা বলছে 1945 সাল থেকে 1947 সালে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছুটা পরিমাণ হলো গ্রেট ব্রিটেন, ফ্রান্সের মতো ইউরোপীয় শক্তিগুলি কমিউনিস্ট ভীতির কারণে অযৌক্তিক ও অকাম্য নীতি এবং কর্মসূচি গ্রহণ করেছিল। ওই অবস্থায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছু কঠোর নীতি গ্রহণ করা ছাড়া সোভিয়েত ইউনিয়নের সামনে আর কোনো বিকল্প রাস্তা খোলাই ছিল না। উদাহরণ হিসেবে সমগ্র পূর্ব ইউরোপকে সোভিয়েত ইউনিয়নের মুখাপেক্ষীকরণ করার কথা উল্লেখ করা যেতে পারে। এবার দেখো সংশোধনবাদী অভিমত প্রদানকারীদের শ্রেণী বিভাজন আছে। কেনেথ টমসন সংশোধন অভিমত প্রদানকারী দুটি ভাগে বসে, একটা নরম সংশোধনবাদী এবং দুই হচ্ছে কঠোর সংশোধনবাদী। নরম সংশোধনবাদী কি বলছে, নরম সংশোধনবাদী অভিমতের প্রবক্তারা ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেন। কারণ রাষ্ট্রপতি রুজভেল্ট কর্তৃক অনুষ্ঠিত পররাষ্ট্রনীতি অনুসরণ না করে তারা যে নতুন নীতি আন্তর্জাতিক ক্ষেত্রে অনুসরণ করেছিলেন, তার ফলে ঠান্ডা লড়াই অনিবার্য হয়ে উঠেছিল। যুদ্ধকালীন অবস্থায় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সহযোগিতা করার যে নীতি রুজভেল্ট অনুসরণ করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক অস্ত্রের অধিকারী হওয়ার পর ক্ষমতার দম্ভে সমগ্র পূর্ব ইউরোপ থেকে সোভিয়েত প্রভাবকে সম্পূর্ণ বিলোপ করার কর্মসূচি গ্রহণ করেন।
আর মার্কিন সরকারের কমিউনিস্ট বিরোধী ওই নতুন পররাষ্ট্রনীতি সোভিয়েত ইউনিয়ন তার সীমান্ত সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় যাবতীয় অবস্থা গ্রহণ করতে কার্যত বাধ্য করেছিল আর কি, তারা হচ্ছে বাধ্য হয়েছিল। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক পররাষ্ট্রনীতির ওই আমূল পরিবর্তনের জবাব দিতে গিয়ে স্ট্যালিন কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করেনি। তিনি কি করেছেন, 1947 থেকে 1948 সালে তিনি একদিকে মার্শাল পরিকল্পনা যেমন বাতিল করে দিয়েছিলেন, তেমনি চেকোস্লোভাকিয়ার মিত্র সরকার প্রতিষ্ঠার জন্য কুদেতা সংগঠিত ও বার্লিন অবরোধ করার মতো কঠোর কার্যক্রম গ্রহণ করেছিলেন। আর কঠোর সংশোধনবাদীরা কি বলছে, তারা বলছে মার্কিন পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণেই এই লড়াইয়ের উৎপত্তি হয়েছিল। কারণ মার্কিনরা চেয়েছিল কি, মার্কিনদের কিন্তু 1942 একদম শেষ দিকে তো লড়াই নেমেছিল, ওদের কিন্তু যুদ্ধে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। আর ওদের আণবিক অস্ত্রের অধিকারী হওয়ার ফলে বিশ্বের 1 নম্বর শক্তিতে তখন ওরা পরিণত হয়েছিল। আর কি হয়েছিল, নিজেদের ফলে আর নিজেদের দেশে যে বিপুল পরিমাণে শিল্পজাত দ্রব্য, ওরা চেয়েছিল বাজার দখল করতে, শিল্পজাত পণ্য বিক্রয়, এই যে বিক্রয় সেই পুঁজিবাদী দেশগুলো যে মূল কাজ, সেটা মার্কিন পুঁজিবাদীদের সম্পদ অধিকার বৃদ্ধির জন্য বিশ্ব বাজারের প্রয়োজন বিশেষ অনুভূত হয়েছিল। তখন ওদের বিশ্ব বাজারের দরকার ছিল। বাজার শুধু কিসের জন্য, ওদের দেশে যে শিল্পজাত দ্রব্য সেগুলো বিক্রি করবে, হ্যাঁ, আবার সেখান থেকে কাঁচামাল দরকার। আরো কি জানো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল বিভিন্ন দেশ থেকে সংগৃহীত বিপুল পরিমাণ কাঁচামাল। সর্বোপরি মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর সর্বাত্মক নিয়ন্ত্রণ তার কাছে অত্যাবশ্যক হয়েছে। মূল বিষয় হচ্ছিল তৈল সম্পদ। এই যে মধ্যপ্রাচ্যের যে তেল, এই যে পেট্রোল, ডিজেল, এই যে আমাদের তেল আর কি, এই তৈল সম্পদ ওদের সবচেয়ে দরকার ছিল। ঠিক আছে, এই জন্য ওদের এই অবস্থা। এমনকি যেসব দেশের সমাজতন্ত্রী বা বামপন্থী মনোভাব সরকার আছে, সেখানে প্রতি বিপ্লব ঘটিয়ে সেগুলো উচ্চের সাধন তাদের তাবেদার সরকার গড়ে তুলেছিল তদানীন্তন মার্কিন সর্বপ্রধান কর্মসূচি। তারা চেয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন শুধু না, যেসব দেশে কমিউনিস্ট সরকার আছে সেগুলো হটিয়ে তাদের তাবেদার সরকার, মানে এই যে পুঁজিবাদী সরকারকে সমর্থন করবে এরকম সরকার বসিয়ে সেইখানে তাদের মূল কর্মসূচি তৈরি হয়ে গেল। এইভাবে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির পর্বে সোভিয়েত ইউনিয়ন তথা সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করেছিল তা প্রতিরোধের নীতি নামে পরিচিত। সুতরাং বলা যায়, সংশোধনবাদী কঠোর অভিমতের প্রবক্তাদের মতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরিবর্তে সমগ্র বিশ্বব্যাপী মার্কিন পুঁজির অবাধ যাতায়াতের পথ সম্পূর্ণ সুগম করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্ব করতে চেয়েছিল যে বিশ্বটিকে সোভিয়েত ইউনিয়ন কখনোই প্রতিষ্ঠা করতে কিংবা নিয়ন্ত্রণ করতে পারবে না। আর বিকল্প অভিমত তারা কি বলছে, বিকল্প যারা, তারা এই যে কোনো দুটোই অভিমত তারা মানতে চায় না। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ হিসেবে পূর্বোক্ত কোনো প্রথম আর দ্বিতীয় কোনটাই তারা চাচ্ছে না। তারা কি বলছে, ওই দুটি দেশের রাষ্ট্র ব্যবস্থা, যুদ্ধ পরবর্তী সময় দুটি বিরোধ শক্তির বিষয়গত অবস্থা এবং সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও পররাষ্ট্রনীতির আপাত দৃষ্ট প্রকৃতি ও ঐতিহাসিক ধরন ঠান্ডা লড়াইয়ের জন্ম দিয়েছিল। এবার দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল সোভিয়েত ইউনিয়ন পশ্চিম ইউরোপের দিকে অগ্রসর হলে ওই সব দেশের কমিউনিস্টরা সোভিয়েত সৈন্যবাহিনীকে সাহায্য করতে এগিয়ে আসবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্রতার সঙ্গে পশ্চিম ইউরোপের দেশগুলির উপর আপন নিয়ন্ত্রণের বিস্তার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের অগ্রসর হওয়ার পথ বন্ধ করে দিতে সক্ষম হয়েছিল। এইভাবে সর্বপ্রথম ইউরোপে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল। আবার দেখো, সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট মহাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বুর্জোয়া গণতান্ত্রিক মহাদেশের বিরোধ ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির অন্যতম কারণ হলো, তৃতীয় অভিমত প্রদানকারীদের মতে তা কখনোই সর্বপ্রথম কারণ বলে বিবেচিত হতে পারে না। টমসনের মতে এরূপ অভিমতকে সনাতন গোড়া ব্যাখ্যা ও সংশোধনবাদী অভিমতের একটি বিকল্প অভিমত হিসেবে চিহ্নিত করা যেতে পারে। তারা কি ছিল, সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আতুর ঘরে ধ্বংস করে দিয়ে স্লোগান দিয়েছিলেন চার্চিল। 1933 সালের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি প্রদান করেনি। সর্বোপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু কার্যকলাপ ওই রাষ্ট্রের প্রতি সোভিয়েত ইউনিয়নের বিরূপ মনোভাবকে বাড়িয়ে দিয়েছিল। ওই সময় কি হয়েছিল দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিগুলির সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ততা, আণবিক বোমা নির্মাণের পরেও সেই ব্যাপারে সোভিয়েত ইউনিয়নকে অবহিত না করা, যুদ্ধ চলাকালীন মিত্র শক্তিগুলির অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলিকে অর্থ, যুদ্ধ উপকরণ প্রভৃতি সরবরাহ করা হলেও সোভিয়েত ইউনিয়নকে সেগুলি সরবরাহের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা, সোভিয়েত ইউনিয়নের অনুরোধ সত্ত্বেও দ্বিতীয় রণাঙ্গন খোলার ব্যাপারে অনীহা এবং সোভিয়েত প্রশাসনকে না জানিয়ে জাপানের নাগাসাকি ও হিরোশিমার পর আণবিক বোমা নিক্ষেপ, এইসব ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কার্যকলাপ সম্পর্কে সোভিয়েত প্রশাসনের মধ্যে যথেষ্ট পরিমাণ সন্দেহের উদ্বেগ ঘটিয়েছিল। মার্কিন প্রশাসনের আরো কিছু নেতিবাচক কর্মকাণ্ডের জন্য ওই সন্দেহ অধিকতর বদ্ধমূল হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অধিকৃত অক্ষ শক্তির সহযোগী রাষ্ট্রগুলিতে অতি দ্রুত অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সোভিয়েত ইউনিয়নের উপর চাপ সৃষ্টি তাকে স্বাভাবিক কারণে বিরক্ত করে তুলেছিল। কারণ ওই সব অঞ্চলের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের জাতীয় নিরাপত্তার প্রশ্নটি ওতপ্রোতভাবে জড়িত ছিল। সর্বোপরি যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির পুনর্গঠনের জন্য অর্থসহ অন্যান্য প্রয়োজনীয় সাহায্য মার্কিন প্রশাসন প্রেরণ করলেও বিপুলভাবে ক্ষতিগ্রস্ত সোভিয়েত অঞ্চলগুলির পুনর্গঠনের জন্য কোনো সাহায্য প্রদান করেনি, বরং সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে ল্যান্ড লিজ নামক সাহায্যদানের প্রতিশ্রুতি বাতিল করে দেওয়া হয়েছিল।
এইসব কারণের জন্য কি হয়েছিল, দুটি দেশের মধ্যে একটা সন্দর ভাব তৈরি হয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ চলাকালীন অবস্থায় মিত্রশক্তির অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ ভুল বুঝাবুঝির অবসানের জন্য 1943 সালে কমিন্টার্নের অর্থাৎ কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ সাধন করেছিল। সেই দেশটিকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর মনোভাবাপন্ন হতে হয়েছিল। বিশ্বব্যাপী পুঁজিবাদের ধ্বংস সাধন ও মার্কিন বিরোধী ব্যাপক পর্যায় চালানোর সঙ্গে সঙ্গে সোভিয়েত প্রশাসন অত্যন্ত সংগোপনে আণবিক বোমা তৈরির প্রচেষ্টা এবং অর্থনৈতিক পুনর্গঠন ও শিল্পায়নের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল। সেই সঙ্গে নিজের জাতীয় নিরাপত্তা রক্ষার প্রয়োজনে পূর্ব ও মধ্য ইউরোপ থেকে সোভিয়েত সৈন্যবাহিনী প্রত্যাহার করা থেকে বিরত থেকেছিল। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মনে সন্দেহ হয় যে তীব্র হয়েছিল যে পশ্চিম ইউরোপের উপর প্রাধান্য বিস্তার করার উদ্দেশ্যে সোভিয়েত সৈন্যবাহিনীকে পূর্ব ও মধ্য ইউরোপে জোর করে রেখে দেওয়া হয়েছে। এরপর এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে উভয় রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অধিকতর অবনতি ঘটে। কিরকম? ওইসব ঘটনার মধ্যে মার্শাল পরিকল্পনার কথা উল্লেখ করা যেতে পারে। ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য 1948 সালের এপ্রিল মাস থেকে ওই পরিকল্পনা কার্যকর করা হয়, কিন্তু ওই পরিকল্পনা অনুযায়ী সাহায্য দানের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ও তার নিয়ন্ত্রণাধীন দেশসমূহকে বাদ দেওয়া হয়। ওই ধরনের আচরণ মার্কিন মনোভাব সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের মধ্যে সন্দেহ অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। ওই বছর সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপের পাল্টা কার্যকলাপ হিসেবে চেকোস্লোভাকিয়া অধিকার করে সেখানে দেতার মাধ্যমে নিজের অনুগত সরকার প্রতিষ্ঠা করেছিল। তাছাড়া বার্লিন যাতে পশ্চিম জার্মানির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিম ইউরোপ ও মিত্র রাষ্ট্রগুলির কোন রকম অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চালাতে না পারে সেজন্য বার্লিন ব্লকেট জুন 1948 করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আকাশপথে বার্লিনের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থার মাধ্যমে বার্লিন অবরোধকে কার্যত অর্থহীন বলে প্রতিপন্ন করতে চাইলে মার্কিন মনোভাব সম্পর্কে সোভিয়েত প্রশাসনের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মত অবস্থায় সোভিয়েত ইউনিয়নকে চারদিক থেকে ঘিরে ফেলার উদ্দেশ্যে 1949 সালের 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তোমাদের প্রশ্ন আছে ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠিত হলে সোভিয়েত সন্দেহ ও আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়। এইসব ঘটনা বিশ্লেষণ করে তৃতীয় মতের প্রবক্তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির সর্বপ্রধান কারণ ছিল সোভিয়েত মার্কিন পারস্পরিক অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি। উপসংহারে কি বলা যাবে? পরিশেষে বলা যেতে পারে ঠান্ডা লড়াইয়ের কারণ বিশ্লেষণকে পূর্বোক্ত যে তিনটি অভিমত, সাবেকি, গোড়া অভিমত, সংশোধনবাদী ও বিকল্প অভিমত প্রদান করা হয়েছে তার কোনোটি এমনভাবে গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া যায় না। কারণ প্রথম ব্যাখ্যাটি প্রদান করেছেন মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এবং মার্কিন লেখকরা। তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নিরপেক্ষ হবে একথা ফলক করে বলা যায় না। তাই তাদের বক্তব্যের মধ্যে সোভিয়েত ইউনিয়ন, বিশেষ করে স্তালিনকেই ঠান্ডা লড়াই শুরু করার জন্য দায়ী করা হয়েছে। আবার দ্বিতীয় অর্থাৎ সংশোধনবাদী অভিমত প্রদানকারীদের বক্তব্যের মধ্যে সোভিয়েত ইউনিয়নের প্রতি নরম মনোভাব দেখানোর পাশাপাশি ওই লড়াইয়ের কারণ হিসেবে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসৃত নীতি ও কার্যকলাপকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে দুটি দেশের পরস্পর বিরোধী ও রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে মার্কিন পুঁজিবাদী প্রশাসন কমিউনিস্ট বিরোধিতায় অবতীর্ণ হয়ে যেসব কার্যকলাপ চালিয়েছে তা প্রতিরোধ করার জন্য সোভিয়েত ইউনিয়ন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিল। এরূপ করা না হলে বিশ্বের মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়ন নাম মুছে যেত। ওই দুই অভিমতের বিকল্প হিসেবে যে তৃতীয় অভিমত প্রদান করা হয়েছে তাতে পূর্বোক্ত ব্যাখ্যা দুটির বক্তব্যকে কার্যত বাতিল করে দিয়ে ঠান্ডা লড়াইয়ের সর্বপ্রধান কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও ভুল বুঝাবুঝিকে চিহ্নিত করা আছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সর্বশক্তিমান রাষ্ট্রের সঙ্গে অন্য কোনো সদ্যজাত রাষ্ট্রের অবিশ্বাস ও ভুল বুঝাবুঝি না হলেও সোভিয়েত ইউনিয়নের সঙ্গেই বা কেন ঘটলো? সেই বিশ্লেষণে তৃতীয় অভিমতের মধ্যে পাওয়া যায় না। ওই সব অভিমত প্রদানকারীর প্রদত্ত ব্যাখ্যার মধ্যে যথেষ্ট অসম্পূর্ণ লক্ষ্য করা যায়। দু একটি উদাহরণ দিলে বক্তব্যের সত্যতা প্রমাণিত হবে। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন নামক বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রটি জন্ম লাভ করার অল্প কিছুদিন পরে তাকে ধ্বংস করার জন্য ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি পুঁজিবাদী রাষ্ট্রের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী প্রশাসন কেন হাত মিলিয়েছিল? তখন তো সোভিয়েত ইউনিয়ন বিশ্ব রাজনীতিতে একটি শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেনি। আসলে বিকল্প রাজনৈতিক মতাদর্শ এবং রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ওই রাষ্ট্রে প্রবর্তিত হওয়ার ফলে পুঁজিবাদী রাষ্ট্রগুলি আতঙ্কিত হয়ে পড়েছিল। কারণ ভবিষ্যতে পুঁজিবাদের বিকল্প হিসেবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ সম্ভব উপলব্ধি করতে পেরেছেন। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল সোভিয়েত ইউনিয়ন তো সবে হচ্ছে, তা সবে একটা দেশ তো বিশাল কিছু করতে পারছে না, নতুন তৈরি হলো, কিন্তু সেই অবস্থা থেকে ধ্বংস করে দেওয়ার আসলে ওরা সমাজতন্ত্র, এই নীতি থেকে সমাজতন্ত্রকেই ভয় পেয়েছিল। ওরা ভেবেছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে সমস্ত ওদের পুঁজিবাদী ধ্বংস হয়ে যাবে, সব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই জন্য ওদের আমূলে মানে একদম সমূলে আর কি একদম নতুন অবস্থায় একদম কার্যত নষ্ট করে দাও। অনুরূপভাবে বিকল্প অভিমতের প্রবক্তারা যেসব ঘটনা উল্লেখ করেছেন সেগুলোর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সহযোগী বা অনুগামী রাষ্ট্রগুলির চরম কমিউনিস্ট বিদ্বেষী মনোভাব কেবল পারস্পরিক অবিশ্বাস ও ভুল বুঝাবুঝি নয়, কয়েকজন মার্কিন রাষ্ট্রপতি প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তির বক্তব্যতে এরূপ সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করা যেতে পারে। 1941 সালের রিপাবলিকান পার্টির নেতা রবার্ট
রবার্ট টাফটের ফরেন পলিসি ফর আমেরিকা নামক গ্রন্থে মন্তব্য করেছিলেন যে মতাদর্শগত দিক থেকে যুদ্ধে কমিউনিস্টদের জয় ফ্যাসিবাদের জয় থেকে অনেক বেশি মারাত্মক হবে। ওয়াল্ট রোস্টাউ তার দি ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা নামক পুস্তকে বলেছিলেন যে আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে কমিউনিজমের গোষ্ঠীসমূহ আমাদের কাছে একটি মতাদর্শগত সংগ্রাম হাজির করেছে। কমিউনিজমকে পরাজিত করাই হলো আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান মন্তব্য করেছিলেন যে সোভিয়েত ইউনিয়ন যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানে তৈল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে বিশ্বে কাঁচামালের ভারসাম্য বিশেষভাবে পরিবর্তিত হবে। এর ফলে পশ্চিমী দুনিয়ার অর্থনীতি বিরাট ক্ষতির মুখে পড়বে। কংগ্রেসের সামনে বক্তব্য রাখতে গিয়ে ট্রুম্যান বলেছিলেন এই মুহূর্তে প্রতিটি জাতিকে দুটি জীবনধারার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। জেমস বার্নহাম তার কন্টেনমেন্ট অর লিবারেশন নামক গ্রন্থে কমিউনিজমকে সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং যেখানে তা প্রতিষ্ঠিত হয়েছে বা হতে চলেছে বল প্রয়োগের মাধ্যমে সেই সব দেশের জনগণকে মুক্ত করার দাবি জানিয়েছিলেন। সুতরাং বলা যেতে পারে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির পেছনে যেসব কারণ রয়েছে সেগুলোর মধ্যে মতাদর্শগত কারণ হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মূল কারণ হচ্ছে মতাদর্শের, কমিউনিজম আর ধনতান্ত্রিকদের এই যে পুঁজিবাদী রাষ্ট্রের এই দুটো মতাদর্শ হচ্ছে মূল কারণ, আর কিছু কারণ না। এদিক থেকে বিচার করলে পূর্বোক্ত তিনটি অভিমতের মধ্যে দ্বিতীয় অর্থাৎ সংশোধনবাদী অভিমতকে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করা যেতে পারে। আজকে পর্যন্ত আমরা প্রত্যেকটা ভিডিও পরপর দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখতে থাকো এবং তাহলে সহজে বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।